সর্বশেষ সংবাদ সম্মেলন করে আপনি বলেছেন 2018 সালে আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করা ভুল ছিল, আর 2024 সালে আওয়ামী লীগের সঙ্গে জোট না করে নির্বাচনে অংশ নেওয়া সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু আমরা সেটাই দুটিকেই দেখতে চাই যে, বা কেউ কেউ এটিকে দেখতে চায় যে মাহি ভাই, এটা হচ্ছে আপনার সুবিধাবাদী একটা অবস্থান। আপনি 2018 সালে এক ধরনের সুবিধাবাদ নিয়ে আসলে নির্বাচনে গিয়েছিলেন, 2024 সালে আপনার সাথে বনিবনা হয়নি বলে আপনি সেই নির্বাচনে যান নাই। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা গত 15 বছর যে দুঃশাসন, যে অপকর্ম চালিয়েছেন, তাকে শক্তিশালী করতে তার পাশে থাকতে আপনার একটা সক্রিয় অবস্থান ছিল। কেউ কেউ বলে থাকেন মাহি ভাই ডোন্ট কিল মি, এটা আমার প্রশ্ন না, অনেকেই প্রশ্ন করে থাকেন। মাহি ভাই আপনার কাছ থেকে একটু আমরা এটা শুনতে চাই। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ খালেদ ভাই। আমার একই উপলব্ধি যে আমি মনে করি যে মানুষ এটা 18 নির্বাচনে মনে করে এবং 24 নির্বাচনে মনে করার যথেষ্ট কারণ সাধারণ মানুষের মধ্যে আছে, এটা আমি জানি। মানে এই সরকারকে সক্রিয়ভাবে সমর্থন করার মতো কোনো উদ্যোগ আসলে আমি কিন্তু কেউ দেখে নাই। দেখে বললে অনেক কিছু আমি শুনি, বলে যে এমন আমার কাছে উঠতেছে আপনি গত 16 বছর ধরে 17 বছর ধরে সরকারকে সহযোগিতা গিয়েছেন, এগুলো এখন অনেকে বলে। কারণ শেষ যেই ঘটনাটা ঘটে, শেষে যেই মানুষ যে সিদ্ধান্তগুলো নেয় সেগুলিকে আসলে মানুষ মনে রাখে। তো 18 নির্বাচনে যাওয়ার ব্যাপারে আমি বলিনি, তবে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ নির্বাচনে যাওয়াটা আমার নিজের দলের আদর্শের সাথে এক ধরনের সমঝোতা করে দিয়ে আমি নির্বাচনে গিয়েছি। সেটা একটা স্বার্থপরের মতো কাজ আমাদের ছিল, সেটাকে আমরা স্বীকার করেছি। এবং স্বার্থটা ছিল যে আমাদের যে অস্তিত্ব রক্ষার প্রশ্ন ছিল, অনেকগুলি বিষয় ছিল, কিন্তু এগুলো আমরা রাজনীতিতে আসলে অস্তিত্বের ভয় পেয়ে রাজনীতির নেতৃত্ব দেওয়া উচিত না, সেখানে আমাদের অবশ্যই একটা গ্রস মিস্টেক হয়েছে এবং সেটা আমি স্বীকার করেছি। আর 24 নির্বাচনটা একটু ব্যতিক্রম ছিল। 24 নির্বাচনে আওয়ামী লীগের সাথে আমার কোনো ধরনের বোঝাপড়া হয়নি, এটা মনে করার কি কারণ আছে আমি আসলে বলতে পারবো না। কারণ 24 নির্বাচনে 2-3-4 বছর আগে থেকে কিন্তু আওয়ামী লীগের সাথে আমাদের কোনো বোঝাপড়া ছিল না। 18 নির্বাচনের পর আমার কোনো অনানুষ্ঠানিক কোনো বৈঠক আওয়ামী লীগের সাথে সেভাবে আমাদের হয়নি। যেখানে কোনো ধরনের বোঝাপড়াই যেখানে ছিল না, সেখানে নির্বাচনে যাওয়ার সম্ভাবনা আসলে প্রথম থেকেই জানতাম যে পরবর্তী নির্বাচন এখানে আমরা করছি না, এই সিদ্ধান্ত আমাদের মধ্যে মোটামুটি করে ছিল। আমাদের নির্বাচনে অংশগ্রহণ করার মূল কারণ ছিল আওয়ামী লীগ সরকারের সময় বিরোধী দলগুলোর জন্য রাজনীতি করাটা খুব কঠিন ছিল, এবং আমাদের দল তো খুব বড় দল না, খুব ছোট দল। সেখানে 24 নির্বাচনের অংশগ্রহণ না করতে পারলে আমরা আমাদের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে পারবো না, এরকম একটা ধারণা আমাদের ছিল। যেখানে আমরা কিন্তু নির্বাচনে প্রচারণার সময় কিন্তু আমাদের পুরো আমরা যে আবার উই হ্যাভ কাম ব্যাক টু আওয়ার ওন ফিলসফি, সেটা প্রকাশ করবার জন্যই কিন্তু তখন নির্বাচন করেছি। আপনি দেখবেন যে নির্বাচনের বিষয়ে কিন্তু অনেক দলের সাথে আলোচনা হয়েছে। নির্বাচনের আগে আমার রাজনৈতিক বন্ধুদের সাথে আলোচনা হয়েছে এবং সবাই আমাকে তখন বলেছি, আমি প্রথম থেকে বলেছি যে না, আমি আওয়ামী লীগের সাথে সমর্থন নির্বাচন করবো না, তবে নির্বাচন করবো, নির্বাচনটা না করলে আমি আমার রাজনৈতিক অবস্থার ব্যাখ্যা করতে পারবো না। সেই পদক্ষেপটুকু আমরা শুধুমাত্র 24 নির্বাচন নিয়েছিলাম। মাহি ভাই অনেকে এইটা বলে থাকেন যে 2018 সালে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে ভোটে দাঁড়ানোর জন্য মরহুম রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে, বদরুদ্দোজা চৌধুরী এবং ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে একটা প্ল্যাটফর্ম করা, সেই প্ল্যাটফর্মের মধ্যে বিএনপি সহ অন্যান্য বিরোধী দলগুলিকে আমন্ত্রণ জানানো এবং সেটাকে সবগুলিকে একটা জায়গায় নিয়ে আসার ক্ষেত্রে একটা স্বপ্ন বা একটা বাস্তবতা তৈরি হয়েছিল। কিন্তু অনেকেই এটা বলে থাকেন যে আপনি একা সেই আন্দোলনটাকে ঠেকিয়ে দিয়েছেন, বদরুদ্দোজা চৌধুরীকে সেখানে যেতে দেননি, ডক্টর কামাল হোসেনকে আপনি সিঙ্গেল আউট করেছেন, যেটা আসলে ভবিষ্যতে বিএনপির জন্য অনেক ক্ষতিকর হয়েছে। এই ব্যাপারটা নিয়ে কি কোনো একটু কিছু বলবেন মাহি ভাই? মানে আমার এগুলো তো আসলে রাজনীতিতে এক এক ধরনের বিশ্লেষণ, এক এক ধরনের ব্যাখ্যা থাকবে, আমাকে ব্যাখ্যা দিতে হবে। এখানে আসলে ডক্টর কামাল হোসেনকে সিঙ্গেল আউট করা হয়নি, ডক্টর কামাল হোসেন আমাদেরকে সিঙ্গেল আউট করেছে। আমরা শেষ দিনে যখন ঐক্যফ্রন্ট ঘোষণা হয়, সেই যে মিটিংটা দেওয়া হয়েছিল, সেই মিটিং এর সময় এবং স্থান আমাদেরকে দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল ডক্টর কামাল হোসেনের সাথে বাসায়। আমরা কিন্তু সাবেক রাষ্ট্রপতি বিটুদি সাহেবকে সেখানে উপস্থিত হয়েছিলাম, সেখানে তিনি ওনার বাড়িতে ছিলেন না, বাড়ির দরজা বন্ধ ছিল। আমরা সেখানে অনেকক্ষণ অপেক্ষা করে বাসায় ফিরে এসেছি এবং সেদিনই বাসায় ফিরে আসতে আসতে আমরা শুনি যে ডক্টর কামাল হোসেনের অফিসে বসে তাদের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এবং তারা ঐক্যফ্রন্টের ঘোষণা দিয়েছে। তাদের কামাল হোসেন সাহেবকে সিঙ্গেল আউট করার কোনো বিষয় ছিল না। আর দ্বিতীয় যদি বলেছেন যে আমি বাধা দিয়েছি বা আমি একক সিদ্ধান্ত নিয়েছি, এই বিষয়ে জনগণের এই ধরনের ধারণা থাকাটাও খুব স্বাভাবিক, কারণ আমি কিন্তু বিকল্পধারার মুখপাত্র। বিকল্পধারার যে কোনো সিদ্ধান্ত শেষ পর্যন্ত আমাকে মুখপাত্র হিসেবে কথাগুলো বলতে হয়েছে, যার জন্য এই দোষটা আমার উপরই পড়েছে। এবং আমি আমার প্রেস কনফারেন্সে কিন্তু অন্য কোনো দিকে দোষ না দিয়ে যে ভুলগুলো হয়েছে সবগুলো
সব সফলতার ভার সবার, কিন্তু ব্যর্থতার দায়গুলো আমি একাই গ্রহণ করেছি। কেন দলের মুখপাত্র হিসেবে আমাকে সবসময় মিডিয়াকে ফেস করতে হচ্ছে, জনগণকে কথা বলতে হচ্ছে। ইয়েস, আই ডু এগ্রি। মাই ভাই, এই পর্যায়ে এটা আমার শেষ প্রশ্ন। আপনি বলেছেন যে আওয়ামী লীগ আমলে বিরোধী দলের রাজনীতি করা কঠিন ছিল। আপনি যেটা করেছেন বা বিকল্প ধারা যা করেছে, মানে আমি মরহুম রাষ্ট্রপতি জনাব চৌধুরীকে এর মধ্যে আনতে চাই না, আমি আপনাকেই বলতে চাই, আপনি যেটা করেছেন সেটাকে কি রাজনীতি বলা যায়? অনেকে মানে বাংলাদেশের ইতিহাসে যদি কেউ এটা দাবি করে যে এটা ষড়যন্ত্র, এটা লেজুর বৃত্তি, আপনি এটা কিভাবে মানে মানে জানি না ভাই ভাই, এটা আপনি কিভাবে বলবেন? মানে মানে যেটা আপনি করেছেন, আপনার দিয়ে আমাদের যে আশা সম্ভাবনা ছিল সেইটা কি, বা সম্ভাবনার আশার সম্ভাবনা যেভাবে বলি সেইটা আমি একটা কথা বলি, আমি আমার আপনার কাছে হয়তো আছে, বিচৌধুরী সাহেবের মৃত্যুর 3 সপ্তাহ আগে তিনি আমাদেরকে একটা 9 দফা নির্দেশনা দিয়েছেন, এবং সেখানে আপনি দেখবেন যে 3 নম্বরে দর্শনের জায়গা উনি স্পষ্টভাবে বলেছেন যে স্রষ্টা এবং সৃষ্টির সাথে সংযোগ স্থাপন, নির্ভয় সত্যানুসন্ধান এবং অহংকার থেকে মুক্তি। একে উল্টোভাবে বলি, প্রথমে অহংকার থেকে মুক্তি। অতএব আমি কিন্তু সম্পূর্ণভাবে অহংকার থেকে মুক্তি অর্জনের চেষ্টা করেছি দেখেই আমি স্পষ্টভাবে আপনাকে বলতে চাই যে আমি যে সিদ্ধান্ত গ্রহণ হয়েছে দলীয়ভাবে মুখপাত্র হিসেবে তার দায় দায়িত্ব আমি গ্রহণ করছি, এবং একইভাবে এটাও বলেছি যে এটাকে মানুষ আমাকে সুবিধাবাদী হিসেবে চিহ্নিত করেছে। আমি এটাও বলেছি এই কারণে, এই সিদ্ধান্তের কারণে আমার নেতৃত্বের প্রতি আস্থা হ্রাস পেয়েছে, দলের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। তো এর চাইতে বেশি সত্য অনুসন্ধান করা হয়তো বা আরো যদি কিছু বাকি থাকে সেটা করতে আমার কোনো আপত্তি নাই, যাচ্ছে ডিফারেন্ট পয়েন্ট। কিন্তু এখানে আমি মনে করি যে কাজটা আমরা, যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, এটা প্রচলিত রাজনীতির এরকম সিদ্ধান্ত অনেক হয়েছে, কিন্তু বিকল্প ধারার স্বপ্ন দেখে এ ধরনের প্রচলিত রাজনীতির সিদ্ধান্ত গ্রহণ আমাদের একটা গ্রস মিস্টেক ছিল, সেটা আমি স্বীকার করছি। মাইবে, আপনাকে ধন্যবাদ। আমরা পরে যখন আবার আপনার কাছে আসবো, বিএনপির সাথে বর্তমান আপনার সম্পর্ক এবং সেইটা নিয়ে আমরা কথা বলবো, তার আগে আমরা একটু জনাব আন্দালিব রহমান পার্থের সাথে আমরা একটু কথা বলতে চাই। জনাব আন্দালিব রহমান পার্থ, আপনি একজন রাজনীতিবিদ হলো, আমি আপনাকে খুব রেট করি একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও, যে মানে যেহেতু আপনি টক শোতে প্রচুর আপনাকে কথা বলতে হয়, অনেক প্রশ্নের জবাব দিতে হয়, এবং অনেক ক্ষেত্রে আপনাকে বিভিন্ন ভবিষ্যতে কথা বলতে হয়, এবং এর অনেকগুলি, আমার স্বীকার করতে দ্বিধা নেই, অনেকগুলি মিলেও যায়। আমি এই জন্য আপনাকে একটু ফরওয়ার্ড লুকিং প্রশ্ন করতে চাই যে গত কয়েক বছর ধরে জনাব তারেক রহমানই আসলে বিএনপির হাল ধরে আছেন। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন গেলেন, শেখ হাসিনা জনরোষে বাংলাদেশ থেকে বিতাড়িত। রাজনীতির এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন? নতুন নেতৃত্বে নতুন রাজনীতির সূচনা কি হতে চলেছে? বিশেষ করে 90-এর পর যদি আমরা আওয়ামী লীগ ও বিএনপির শাসনকাল যদি বিশ্লেষণ করি, সরকারে বা ক্ষমতায় এলে মানে এটা একটা, এই প্রশ্ন বারবার হচ্ছে যে তারা যে গণতান্ত্রিক থাকবেন, কর্তৃত্ববাদী হবেন না, সেরকম কি মনে হচ্ছে? মানে এই নেতৃত্বে যারা আছেন, এটা তো অবশ্যই ঠিক, জনাব তারেক রহমানই আসলে 20-22 বছর ধরে অন্ততপক্ষে দলের ডেপুটির হালটি ধরে আছেন, কিন্তু মানে এই নেতৃত্বের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন আসছে? ব্যক্তি মানুষ না, আদর্শের, দৃষ্টিভঙ্গির আপনি কিভাবে দেখছেন? একটু। আপনাকে ধন্যবাদ খালেদ, আপনি তো অনেক ওয়াইড একটা প্রশ্ন করেছেন আমাকে। আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব। দেখুন, আপনি সমষ্টিগতভাবে যদি বাংলাদেশের রাজনীতির অবস্থা দেখেন, গত 17 বছরে যে একটা ভীতির সংস্কার, ভীতির একটা সংস্কৃতি আমাদের রাজনীতিতে ছিল, যার কারণে 17 বছর কিংবা 20 বছরে ভালো মানুষগুলি রাজনীতি থেকে দূরে সরে যায়। এই কারণে অফকোর্স একটা ভ্যাকুয়াম সৃষ্টি হয় রাজনীতিতে। কারণ 17 বছর আপনি জানেন, যে কোনো রাজনীতি করতে গেলেই একটা গুম খুনের একটা ধারণা ছিল, বা মানুষ রাজনীতিবিদদের উপরে কেন জানি বলবো না, মানুষের যথেষ্ট রিজন ছিল রাজনীতিবিদদের থেকে দূরে সরে যাওয়া। এবং বলে না যে জোকাররা যখন পার্লামেন্টে যায় তখন জোকাররা মেম্বার অফ পার্লামেন্ট হয় না, পার্লামেন্টটা সার্কাস হয়ে যায়। গত 3টা বছর, তিনটা টার্ম অনেকটা এরকমই একটা অবস্থান ছিল। তো এই কারণে, আর তারেক রহমান সাহেবকে নিয়ে আপনি যে কথাটা বললেন, উনি গত 10, 12, 15 বছরে যেভাবে বিএনপিকে বিদেশে বসে যেভাবে নেতৃত্ব দিয়েছেন এবং নিচ থেকে ওপর পর্যন্ত, সত্যি কথা বলতে উনি আওয়ামী লীগের মাথা খারাপ করে দিয়েছেন। যে বাইরে থেকে সাংগঠনিকভাবে উনার যে নেতৃত্ব ছিল, ন্যাচুরালি বিএনপি ভাঙতে পারেনি, বিএনপি পথচ্যুত হয়নি বা অন্যদিকে যায়নি। তো সেই ক্ষেত্রে দলের মধ্যে, এবং আমি মনে করি সারা বাংলাদেশে ওনার একটা আলাদা গ্রহণযোগ্যতা আসছে। এখন বিএনপি সামনের দিকে যদি ক্ষমতায় আসে, তাহলে বিএনপি কি করবে সেটা নির্ভর করে
সত্যি কথা বলতে বিএনপির সমষ্টিগতভাবে বিএনপির মানসিকতার উপরে, বিকজ আপনার ডেমোক্রেসি তো অ্যাকচুয়ালি ইজ আ মাইন্ডসেট। আপনি আপনার বিরুদ্ধের কথাকে সুযোগ দিলে ডেমোক্রেসি থাকবে, আর সুযোগ যদি আপনি না দেন তাহলে ডেমোক্রেসি থাকবে না। তো এটা সম্পূর্ণরূপে একটা মাইন্ডসেটের ব্যাপার। এখন বিএনপি যদি ওনার কর্মকাণ্ডে বা বিএনপির কর্মকাণ্ডে যদি সেই রিসিপিয়েন্ট বা ওই রিসিভিং এন্ডে থাকতে পারে বা ওই মানসিকতা থাকতে পারে, এবং এই 17 বছর এত কিছু দেখার পরে যে আপনার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা বা পতন, বা যেটা পতন বলবো না, আওয়ামী লীগের তো, যেটা আমি আপনাকে আনঅফিসিয়ালি বলেছি যে আওয়ামী লীগ এমন একটা রাজনৈতিক দল যার বাংলাদেশে শুধু রাজনৈতিক পতন হয় না, এই সামাজিক পতনও হয়েছে। যে এই ধরনের সামাজিক পতন আগে হয়নি, বিকজ আওয়ামী লীগের অবস্থানটা, আওয়ামী লীগের অ্যাট্রসিটিটা, আওয়ামী লীগের দুর্নীতি বা সবকিছু একটা হাউস ওয়াইফের কাছে, একটা সাধারণ শিশুর কাছেও চলে গিয়েছিল, এবং এই লাস্টে যে গণহত্যাগুলি। তো আমি সেটাই বলবো যে এখন তো আর নির্দিষ্ট শত্রু লাগবে না আমাদের পতনের জন্য। আমরা যদি আওয়ামী লীগ থেকে শিক্ষা না নেই, আমরা যদি ডেমোক্রেসি প্র্যাকটিস না করি, তাহলে অদৃশ্য শত্রু আমাদেরকে সেটা করে দিতে পারে। আমার মনে হয় ভবিষ্যৎ তো আমি বলতে পারবো না, এটা এর উপর নির্ভর করে। আজকে পর্যন্ত আমি আমার জায়গা থেকে বিএনপির সাথে যতখানি কথা বলেছি, যতখানি রাজনীতি করছি, আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ। এবং আপনি যদি ইদানিংও দেখেন বিএনপির 31 দফা থেকে আরম্ভ করে অন্য সবকিছু, বিএনপি আমাদের সবার সাথেই কথা বলছে, সবার কাছ থেকে ড্রাফট নিচ্ছে, সবার কাছ থেকে উপদেশ নিচ্ছে, তারপর ওনারা এটা বাস্তবে আসছে। তো আমি যথেষ্ট অ্যাকোমোডেটিভ নেচার বিএনপির দেখতে পাচ্ছি। সো ইনশাল্লাহ আমি প্রোগ্রেসিভ থিঙ্কিং, আমি মনে করি আর খারাপ কি হবে, ইনশাল্লাহ ভালোই হবে। পার্থ, আমি ভবিষ্যতের জায়গা থেকে এখন শুধু বর্তমানে পাটাতনে একটু আসতে চাই। আপনি জানেন যে 24-এ ছাত্ররা রাজনীতির গতিপথ, মানে ছাত্রদের নেতৃত্বে রাজনীতির গতিপথ যেভাবে পাল্টে গেছে বা পাল্টে দিয়েছে ছাত্ররা, সেখানে আপনারা যারা 53 বছরের বাংলাদেশ রাজনীতির দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম, মানে আপনাকে যদি আমি বলি, তাদের রাজনৈতিক প্রাসঙ্গিকতা বা রাজনীতিটা কি আগের মতো আর আছে? আপনারা কি নতুন করে কোনো কিছু ভাবছেন? আপনি নতুন করে কিছু ভাবছেন কিনা, মানে আমি আপনারা, এটা অনারিফিক প্লুরাল পার্থ। তো কারণ হচ্ছে যে অনেক ক্ষেত্রে আমরা এক ধরনের ক্যান্সেল কালচার দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে মনে হচ্ছে যে আগের কিছু জিনিস বাতিল করেই নতুনের জন্ম হচ্ছে। সেক্ষেত্রে আপনি